আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। র্যাবের অভিযান, বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণি আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 17 বটযাত্রীর করুণ মৃত্যু, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এলাকায় শোকের ছায়া। টিকা ছাড়া চলাচল অপরাধ, বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। করোনায় আরও 241 জনের মৃত্যু, টিকা নিতে প্রবাসীদের ভোগান্তি। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চিকিৎসা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে। অ্যাডিসের লার্ভা নিধনে অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শুরুতেই পরিমণির বাসায় র্যাবের অভিযান প্রসঙ্গ। আলোচিত চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার বিকেলে এ চিত্রনায়িকার বনানীর বাসায় অভিযান চালানো হয়। র্যাব জানায়, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালায় তারা। অভিযানের সাথে আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় ঘিরে রাখে, তখনই ফেসবুকে লাইভে এসে পরিমণি বাঁচার জন্য পরিচিত জনদের কাছে আকুতি জানান। যদিও সেই সময় তিনি দাবি করেন তার বাসায় কেউ হামলা চালাচ্ছেন, দাবি করেন তার বাসায় ডাকাত এসেছে। তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন, বনানী থানায়ও ফোন দেন পরিমণি। নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন। তবে লাইভে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলে দেন পরিমণি। আইনশৃঙ্খলা বাহিনী পরিমণির লাইভ বন্ধ করার জন্য বলেন, পরে তিনি লাইভ বন্ধ করেন। এরপর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, আটক করা হয় পরিমণিকে। দর্শক, রাজধানীর বনানীতে পরিমণির বাসার সামনে রয়েছেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ড্যানি, পরিমণির বাসায় কি কি মাদক জব্দ করা হলো আর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি ছিল? মহসিন, আপনাকে ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে বিপুল পরিমাণ মাদকের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ মদের কথা আমরা র্যাব থেকে জানতে পেরেছি, এবং এছাড়াও আরো মাদক রয়েছে কিনা, আরো কি ধরনের মাদক রয়েছে সেগুলোও কিন্তু এখনো চুলচেরা বা চিরুনিভাবে তল্লাশি করা হচ্ছে। তো আমি পরিমণির বাসার একবারে যে গ্যারেজ রয়েছে আমি সেটির মধ্যে রয়েছি মহসিন। যে আমরা দেখতে পাচ্ছি যে এই তাকে যে আটক করা হয়েছে এটি কিন্তু র্যাব এরই মধ্যে আসলে জানিয়েছে গণমাধ্যমকে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে র্যাব এখান থেকে আসলে এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই পরিমণিকে আটক করে এই গাড়িতে নিয়ে যাওয়া হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত র্যাব সংশ্লিষ্ট সূত্র থেকে কিন্তু জানতে পেরেছি। তবে জানিয়ে রাখতে হয় মহসিন, এখন পর্যন্ত কিন্তু পরিমণিকে বের করে আনা হয়নি, তবে সেই প্রক্রিয়াগুলো চলছে। সেটি আমরা আসলে বুঝতে পারছি যে এখানে যে র্যাব সদস্যরা রয়েছেন তাদের তৎপরতা দেখলেই আসলে এখানে আমরা বুঝতে পারছি যে এই মাদক সহ যে অন্যান্য যে মাদক ছাড়াও কিন্তু পরিমণির বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ ছিল, যেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তার বিরুদ্ধে যে গুলশান থানায় জিডি করা ছিল, সেই জিডিটি ছিল দুটি ক্লাবে ভাঙচুরের ঘটনায়। সেখানেও কিন্তু সেই মাদক অর্থাৎ মদ চেয়ে সেটি না পাওয়ায় সেখানে ভাঙচুর করেছেন পরিমণি এবং তার সহযোগী বা বন্ধুরা। এমনটি অভিযোগে কিন্তু সেই ক্লাব কর্তৃপক্ষগুলো কিন্তু থানায় কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিল। তো সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক আগে থেকেই তদন্ত করে আসছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ। তো যেটি আমরা যেমনটি আসলে জেনেছি সেটিরও তদন্ত চলছিল, কিন্তু আজকে এখানে এসেছে এই র্যাব অভিযান চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকেই আসলে এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, এবং পরিমণির বাসায় যারা যারা রয়েছেন তাদের সবাইকেই কিন্তু এখানে জিজ্ঞাসাবাদও করেছে বলে আমরা ভেতরে আমরা জানতে পেরেছি। যে মহসিন, পরিমণির বিরুদ্ধে কিন্তু যে পরিমণি যে সম্প্রতি যে আলোচনায় এসেছিলেন যে তাকে ঢাকা বোট ক্লাবে আসলে উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, তাকে মদ খাইয়ে। তো সেটির পরিপ্রেক্ষিতে তিনি যখন লাইভে এসে বিস্তরভাবে বিবৃতি দিলেন, তো সেটির
পর থেকে কিন্তু তিনি অনেকটাই আলোচনায় সরব ছিলেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা ছিল এবং তিনি একটি ধর্ষণের চেষ্টার যে মামলাও কিন্তু দায়ের করা হয়েছিল। তো সেটির পরিপ্রেক্ষিতে যাদের বিরুদ্ধে অভিযুক্ত সেই ব্যবসায়ী নাসির উদ্দিন সে সহ সংশ্লিষ্ট যারা সহযোগী ছিলেন তাদের সবাইকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু রিমান্ডেও নেওয়া হয়েছিল এবং রিমান্ড শেষে আমরা যেমনটি পরবর্তীতে জানতে পেরেছি যে তারা সবাই কিন্তু সেই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া তারাও কিন্তু অভিযোগ করেছিলেন যে সেখানে আসলে যে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির জন্য আসলে পরিমণি এবং তার সহযোগীরাই সেই পরিবেশটি সৃষ্টি করেছিল। তো মহসিন, দেখতে পাচ্ছি যে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আসলে পরিমণিকে বের করে নিয়ে আসা হবে। তো সেটির তৎপরতা বা এখানে আসলে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছেন যে এখানে আসলে কাজের যে একটি পরিবেশ থাকার কথা সেটিও আসলে এখানে খুবই কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে। তো সবারই আসলে এখানে জানার একটা ইচ্ছে, যে জানার একটা আগ্রহ যে পরিমণির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলোর কথা তুলেছে র্যাব, তো সেটি আসলে সুনির্দিষ্টভাবে তারা যেহেতু বলছে, তো সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো কি সেটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার বলে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন বা জানতে চাইছেন সবাই। পাশাপাশি যে ধরনের এই মাদকের কথা যে আসলো আজকে, এই মাদকের কথা কিন্তু এর আগেও উঠেছিল এবং যেটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির এই বাসায় যে বিপুল পরিমাণ মাদকের বিভিন্ন ধরনের ছবিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু ভাইরাল হয়েছিল। তো সেটি কিন্তু অনেক আগে থেকেই মানুষজনের মনের মধ্যে একটি আগ্রহ তৈরি করেছে যে পরিমণির যে এই রহস্যময় জীবনযাপন সেটি আসলে কিভাবে কি। তো সেটির জানার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতিতে দেখতে পেয়েছি যে দুইজন মডেলকে কিন্তু মাদক সহ এবং বিভিন্ন অপকর্মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু আটক করে গ্রেফতার করে তাদেরকে কিন্তু রিমান্ডেও নেওয়া হয়েছে। বর্তমানে তারা রিমান্ডেও রয়েছেন, এর মধ্যে মডেল রয়েছেন পিয়াসা। তো এমন প্রেক্ষাপটেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা গত 2-3 দিন ধরে দেখতে পাচ্ছিলাম যে এই পরিমণির বিরুদ্ধেও যে ধরনের অভিযোগগুলো ছিল তো সেগুলোর কোনো সুরাহা হচ্ছে না কেন। তো এমন প্রেক্ষাপটে বা এমন পরিস্থিতিতে আজকে কিন্তু এই পরিমণির বাসায় কিন্তু এই র্যাবের অভিযান হলো, যে আমরা যেমনটি জানতে পেরেছি যে তাকে এই গাড়িতে করে আসলে আজকের মতো এই র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই র্যাবের পক্ষ থেকে এই পরিমণির বাসায় অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এছাড়া আমরা যেমনটি জানি যে আজকে র্যাব সদর দপ্তরে নিয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ সহ সেখানেই আজকে রাখা হবে এবং পরবর্তীতে আগামীকাল, এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে আগামীকাল তাকে কিন্তু মামলা দায়েরের পর, অর্থাৎ তার বিরুদ্ধে আরো যে ধরনের অভিযোগগুলো রয়েছে তো সেটির পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের পর তাকে কিন্তু আদালতে পাঠিয়ে রিমান্ডও চাওয়া হবে। এমন কিন্তু আমরা পর্যায় বা প্রক্রিয়াগুলো আমরা এখন পর্যন্ত কিন্তু শুনতে পাচ্ছি। তো মহসিন, পরিমণির বাসা থেকে আর কিছুক্ষণের মধ্যেই এখানে বের করা হবে বা আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ফ্রেমে সেখানে একে একে বের করে আনা হচ্ছে তার বাসায় যারা যারা ছিলেন। তো সবাইকে সেখানে পরিমণি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকেও বের করে নিয়ে আসা হবে এবং তাকে নিয়ে আসার পর এই র্যাব সদর দপ্তরের উদ্দেশ্যে এই গাড়িটি রওনা হবে এবং বাইরেও কিন্তু র্যাবের বিপুল ব্যাপক সংখ্যক সদস্যের আমরা উপস্থিতি লক্ষ্য করছি এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু ব্যাপকভাবেই তৎপর রয়েছেন এই র্যাব সদস্যরা। আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে মহসিন, আমরা যেমনটি জানতে পেরেছি যে র্যাব সদর দপ্তর এবং র্যাব 1-এর তত্ত্বাবধানে। তো এখানে যারা রয়েছেন এই বাসায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে র্যাব এই আটকের পর তাকে নিয়ে যাওয়ার পর আসলে র্যাবের পক্ষ থেকে ছোটখাটো ভাবে একটি বিস্তারিত তুলে ধরা হবে, তবে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে তুলে ধরা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে। মহসিন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার তোড়জোড় দেখে যে আর কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে বের করে নিয়ে আসা হবে এই পরিমণিকে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটিরই আসলে অপেক্ষা করছেন এই গণমাধ্যম কর্মীরা এখানে যারা যারা রয়েছেন এবং বিস্তারিত জানার জন্যে যারা রয়েছেন, বিস্তারিত আসলে সুনির্দিষ্ট অভিযোগগুলো কি সেটির জন্য কিন্তু অপেক্ষা করছেন আসলে সবাই। আমরা অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই পরিমণিকে বের করে নিয়ে আসা হবে এবং তাকে এই মুহূর্তে
আমরা পরিমণিকে দেখার চেষ্টা করছি যে তাকে নিয়ে আসা হচ্ছে। মহসিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এখানে খুবই হট্টগোল তৈরি হয়েছে এবং এখানে কাজ করার যে পরিবেশ, আসলে যে পরিমাণ গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সেটিতেই আসলে বোঝা যাচ্ছে যে এই পরিমণির এই আজকের আটক বা এই গ্রেপ্তারকে নিয়ে কি ধরনের সবার মধ্যেই একটি আগ্রহ। হ্যালো, হ্যাঁ ড্যানি দ্রং, আমরা শুনতে পাচ্ছি এবং আমরা দেখছি, আপনি বলতে থাকেন, আপনি বলুন। এবং গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে এবং যেই গাড়িটি আসলে যাবে র্যাব সদর দপ্তরে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি। এবং পরবর্তীতে পরিমণির বাসায় যে ধরনের আলামত বা যে ধরনের মাদকগুলো জব্দ করা হলো তো সেগুলোর বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং দেখতে পাচ্ছেন মহসিন যে আসলে গাড়িটি বের হয়ে যাচ্ছে পরিমণির এই বাসা যে রয়েছে 19/A বনানীর রোডে, তো এখান থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং সদর দপ্তরে নিয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর আর তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হবে। এবং যেমনটি জানি যে আনুষ্ঠানিকভাবে কিন্তু এ বিষয়ে পরবর্তীতে র্যাব ব্রিফ করবে এবং পরবর্তীতে আমরা হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের সবাইকে তুলে ধরতে পারবো বা জানাতে পারবো। যেমনটি জানি যে যেহেতু মাদক আপাতত উদ্ধার হয়েছে তো সেটির জন্যই আসলে মামলা দায়েরের প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং কি ধরনের মাদক সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু র্যাব অভিযোগগুলো আবার প্রস্তুতি করবে। তো মহসিন, আপাতত পরিমণিকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে তো এখানে র্যাবের যে ব্রিফিং রয়েছে আমরা সেটির জন্য অপেক্ষা করছি যে পরবর্তীতে র্যাবের আনুষ্ঠানিক যেটি ব্রিফিং হবে সেটি পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবং যেটি আসলে আমরা প্রাথমিকভাবে জানি যে র্যাব সদর দপ্তর উত্তরায় যেটি রয়েছে তো সেখানে হওয়ার কথা। তো পরবর্তীতে আমরা নিশ্চয়ই সেখান থেকে যুক্ত হব। মহসিন, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ ড্যানি দ্রং আপনাকে। দর্শক, পরিমণির বনানীর বাসা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং। সেখান থেকে আমরা দেখছিলাম সর্বশেষ অবস্থা পরিমণির। এবার অন্যান্য সংবাদে, বজ্রপাতে বরযাত্রীর মৃত্যুর খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে 17 জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বরযাত্রী ছিলেন। বৃষ্টির সময় পদ্মা নদীর দক্ষিণ পাকা ঘাটের একটি ছাউনিতে আশ্রয় নিলে সে সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। অনেকেই আহত হন। এ সময় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আকস্মিক ঘটনায় হতবাক সবাই। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। প্রতিনিধি তারেক আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। ঘটা করে আনা হলো না নতুন জামাই বউকে। আনন্দ ঘন সেই মুহূর্তে নেমে এলো শোকের ছায়া। প্রাকৃতিক দুর্যোগের কাছে হার মানল 17টি প্রাণ। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট ডাইলপাড়া গ্রাম থেকে বিয়ে পরবর্তী একটি বৌভাতের আয়োজন যোগ দিতে শিবগঞ্জের পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার তেলিখারি গ্রামের হোসেন আলীর বাড়িতে নৌকায় করে বউ আনতে যাচ্ছিলেন স্বজনরা, যারা সংখ্যায় ছিলেন প্রায় 50 জন। দুপুর 12টার দিকে বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর দক্ষিণ পাকা ঘাটের একটি ছাউনিতে আশ্রয় নেন তারা। স্থানীয় পাকা গ্রামের শাহবুলের ছেলে রফিকুল ইসলামও ছিলেন তাদের সাথে। এই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই 16 জন মারা যান। আলিপুর ঘাটে একটা দুর্ঘটনা ঘটে, যেটা বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ভর্তি যাত্রী বরযাত্রী ছিল। বরযাত্রী মানে ফিলো নিয়ে আনতে যাচ্ছিল ওপারে। 16 জন নিহত পেয়েছি এবং 14-15 জনকে উদ্ধার করে সদর হাসপাতাল চাপায়ে পৌঁছে দিয়েছি। এই ঘটনায় আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহতদের একজন হাসপাতালে মারা যান। প্রতিমধ্যে বজ্রপাতে সেখানে ঘাটে মারা 17 জন, এটা জানা। আমার হাসপাতালে মৃত ডেড বডি আসছে 5 জন, আর 12 জনকে আহত অবস্থায় আমরা ভর্তি করেছি। নিহতদের মাঝে 5 জন মহিলা রয়েছেন। অনেকেরই নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার করোনা ও লকডাউন প্রসঙ্গ। করোনার টিকা না নিয়ে 18 বছরের ঊর্ধ্বে কেউ বাইরে চলাচল করতে পারবে না।
সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমন বার্তা তাদের পক্ষ থেকে নয়। যদিও মঙ্গলবার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এমন ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মঙ্গলবার এমন বক্তব্য প্রচার হওয়ার পরেই শুরু হয় নানা আলোচনা সমালোচনার। স্বাস্থ্যমন্ত্রীর সামনেই এমন ঘোষণা দিলেও এ বক্তব্য প্রচারের পর রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুদে বার্তা পাঠিয়ে বলা হয় এমন ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একদিন পরেই তথ্যমন্ত্রী এমন তথ্য জানালেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রত্যাহার করা হলো। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না সেই এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। বিষয়টি নিয়ে আবারও কেন মন্ত্রীদের দু ধরনের বক্তব্য, এমন প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ সম্মেলন থেকে উঠে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ধন্যবাদ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে এমন সিদ্ধান্ত জানাতে পারলেন তা সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। টিকা দিতে ব্যর্থতার দায় এড়াতে সরকার উল্টা পাল্টা সিদ্ধান্ত নিচ্ছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘন্টার মাথায় স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় এর সাথে দ্বিমত পোষণ করে বিবৃতি দিয়েছেন। অপরিকল্পিত ও অদূরদর্শী এবং সমন্বয়হীনতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে দেশবাসী, একই সাথে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। করোনায় দেশে একদিনে আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 13,817 জন। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী শনাক্তের হার কমেছে। গত 24 ঘন্টায় 49,514 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 27.91%। আগের দিন 235 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয় 15,776 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 28.54%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,09,910 জন, আর মারা গেছে 21,638 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 93 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছেন 68 জন, খুলনা 34 এবং রংপুর বিভাগে 15 জন, বাকিরা অন্য বিভাগে। রাজধানীর হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেখা দিয়েছে চরম আইসিইউ সংকট। খালি নেই সাধারণ শয্যাও। অক্সিজেনের অভাবে রোগী নিয়ে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো এভাবেই এসে থামছে রাজধানীর হাসপাতালগুলোর সামনে। প্রয়োজনীয় অক্সিজেন সুবিধা নিয়ে রোগীদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে হাসপাতালের করিডোরে। আমাদের দুহাট থেকে আসছি, সমস্যা এমনি হার্ট অপারেশনের রোগী, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর, এই সমস্যা। ভর্তি ছিল কুমিল্লা ডিএস হসপিটালে, 1 তারিখে ভর্তি হয়েছে, আজকে আবার রিলিজ নিয়ে আইসা পড়ছি। ওইখানে মনে হইতেছে যে মানে চিকিৎসা বেশি ভালো হইতেছে না। হার্টে সমস্যা, হার্ট উইক, আর খাইতে পারতেছে না। তা ডাক্তারের সাথে কি হলো, ওনার ওই ঢাকা মেডিকেল অথবা সলিমুল্লাহ মিটফোর্ড ওইখানে নন কোভিড সেকশনে দেখাইতে বসে। সিট খালি থাকা সাপেক্ষে অনেককেই ভর্তি করে নেওয়া হলেও আইসিইউ সংকটে আবার অনেককেই পাঠিয়ে দেয়া হচ্ছে অন্য হাসপাতালের রেফারেন্স দিয়ে।
এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছে রোগীর স্বজনদের, পড়তে হচ্ছে নানা বিপাকেও। হাইপো অক্সিজেন লাগে, আমরা যে হসপিটালে ঘুরছিলাম এটা মাঝে অক্সিজেন নাই, তারপরে আরেকটা দেখছিলাম এটা তো অক্সিজেন নাই, তারপরে ওনারে ঢাকা নিয়ে আসছি। আমরা রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি, ওইখানে রুগীর অক্সিজেন ক্যাপাসিটি আছে আপনার 92, এখন রুগীর অক্সিজেন আছে আপনার 86, এই জন্য ওরা রাখতে পারে না, ওরা ছাড়পত্র দিয়ে এই জায়গায় পাঠিয়ে দিছে। করোনার সংক্রমণ ঠেকাতে শুধু হাসপাতালগুলোর উপর নির্ভরশীল না হয়ে করোনার উৎসের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। ডেফিনেটলি রুগী যখন চাপ বাড়ে তখন তো হসপিটালের উপরে তার চাপটা এসে হসপিটালের উপরেই পড়ে, কিন্তু আমার মনে হয় যে আপনাদের বেশি কাজ করা উচিত যে জায়গাগুলো থেকে রুগী তৈরি হচ্ছে, কারণ হসপিটালে কিন্তু রুগী তৈরি হয় না, হসপিটালে রুগীর চিকিৎসা হয়। কিন্তু আমাদের যদি হসপিটালের বাইরে যায়, যে সার্বিক চিত্রটা আমরা সবার মধ্যে দেখছি, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না, সামাজিক বা শারীরিক দূরত্ব মেনটেন করছেন না। তো এই রকম মন মানসিকতা নিয়ে কিন্তু করোনাকে মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা টিকা নিতে প্রতিটি কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু টিকা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢাকায় নিতে হচ্ছে টিকা। এমন অবস্থায় জেলা পর্যায়ে টিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। ড্যানি দ্রঙের রিপোর্ট। প্রবাসীদের জন্য করোনা টিকার এই লাইন শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরের টিকা কেন্দ্র থেকে। লাইন গিয়ে ঠেকেছে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি। টিকার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ প্রবাসীরা। ভোগান্তি সহ্য করা ছাড়া কোনো বিকল্প নেই। এখন সিরিয়ালে যা পড়ছে তাতে পরে দেখা যায় বা 2000 লোকের পিছে আছি। আমরা এখানে আসছি 2 ঘন্টা হয়েছে আসছি। এক ক্যাম্পে টিকা না দিয়ে আমাদেরকে 2-3 ক্যাম্পে টিকা দিলে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে থাকতে হতো না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অনেকে, কারণ প্রবাসীদের জন্য কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা নিতে এখন পর্যন্ত 1900 টাকা খরচ হয়েছে, তাহলে আমাদের কেন্দ্র যেখানে লকডাউন ওইখানে আমাদের কেন্দ্র ঢাকা কেন দেওয়া হইলো? সুবিধা হবে যদি প্রত্যেকটা জেলা ভিত্তিক করে দেয়। সকাল 5টা বাজাইছি, সেই 500 লোকের পরে সিরিয়াল পেয়েছি আমি। টিকা কেন্দ্রের ভিতর ব্যবস্থাপনা অনেকটাই ঢিলেঢালা বলে মনে করছেন কেউ কেউ। বলছেন টিকা দেওয়ার বুথের সংখ্যা বাড়ানো হলে চাপ সামলানো সহজ হতো। এটা সিরিয়াস বিশৃঙ্খলা, কারণ এটা কোনোভাবে কাম্য নয়। আমরা প্রবাসীরা আমরা এ ধরনের পেরেশানিতে পড়তেছি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বহুত কষ্ট হয়েছে, এখন মনে করেন আলহামদুলিল্লাহ পাইছি। রাজধানীর অর্ধশত কেন্দ্রে চলছে করোনার টিকাদান কার্যক্রম। প্রতিটি কেন্দ্রেই টিকা প্রার্থীদের উপচে পড়া ভিড়। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। এবার ডেঙ্গু ও মশক নিধন অভিযান প্রসঙ্গ। করোনার মাঝেই দ্রুতই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই 200-র মতো ডেঙ্গু রোগীর রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছে হাসপাতালে। তবে বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের এ সময় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটলে চ্যালেঞ্জের মুখে পড়বে চিকিৎসা ব্যবস্থা। শিউলি রোজা রিপোর্ট। বছরের ব্যবধানে আবারও ফিরে এসেছে ডেঙ্গু। ক্রমেই বাড়ছে প্রকোপ। রোগী ভর্তিতে রেকর্ড করছে দিনের পর দিন। 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয় 1 লাখেরও বেশি, আর মারা যায় 175 জন। চলতি বছরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। বেশিরভাগ হাসপাতাল কোভিড ডেডিকেট হওয়ায় ডেঙ্গু রোগীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। 3 দিনের দিন এখানে আসলাম 24 তারিখে আসার পরে এখানে আমি ডেঙ্গু টেস্ট করালাম রাত্রে 12টা বাজে। টেস্ট করানোর সাথে সাথে ধরা পড়ছে যে করোনা এবং ডেঙ্গু দুইটাই একসাথে। 106 ডিগ্রি তার জ্বর তাপমাত্রা, তখন আমরা বুঝতে পারছি যে তার পরে হাসপাতালে নিয়ে টেস্ট করেছি, তখন ডেঙ্গু বুঝতে পারছি। একটা সিট পাইছি অনেক কষ্টে, এখানে ভর্তি হওয়ার পরে ওরা টেস্ট করে দেখা যে ডেঙ্গু। স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে এবং আমরা আমাদের সতর্ক হতে হবে। সিচুয়েশন খুব ভয়াবহ অবস্থায় রূপ নিচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ অনেক হাসপাতালই পুরোপুরি কোভিড হাসপাতাল। সোহরাওয়ার্দীতে গতবার 120 শয্যার ডেঙ্গু ওয়ার্ড থাকলেও এবার রোগী ভর্তি হচ্ছে না। আমাদের এখানে করোনাকেই আমরা প্রাধান্য দিচ্ছি, যেহেতু আমাদের এটা ডেডিকেটেড। আর যে সমস্ত ডেঙ্গু রোগী আসতেছে তাদের
যদি দেখা যায় যে ডায়াগনোসিসের পরে তাদের ভালো, তাইলে আমরা বাসায় চিকিৎসা দিচ্ছি, আর যাকে ভর্তিযোগ্য তারা আমরা অন্য জায়গায় রেফার করে দিচ্ছি। ডেঙ্গু বাড়ার কারণ হলো যে আমাদের অসচেতনতা। আমরা যদি সচেতন হইতাম যে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, তাহলে কিন্তু ডেঙ্গুর এইভাবে দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার বিষয়ে অধিকাংশ নগরবাসী সচেতন নন। আবার লকডাউনে ঢাকা ছেড়ে যাওয়াদের তালাবদ্ধ বাড়ি হয়ে উঠেছে ডেঙ্গুর উর্বর ক্ষেত্র। ঢাকায় আসছেন, হ্যাঁ, তখন তো বাসা বাড়িটা বন্ধ হয়। আসার সময় যখন তারা ঢুকবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মশার স্প্রেটা করবেন, বাসা বাড়িটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন শুরুতে করে ফেলবেন। তো একমাত্র সচেতন হলেই ডেঙ্গু থেকে যেমন পরিত্রাণ পাওয়া সম্ভব, করোনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কারণ করোনার জন্য দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা, ডেঙ্গুর জন্য দরকার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। দুইটা কিন্তু সচেতন হওয়ার জন্য দরকার। তো নাগরিক যখন সচেতন হবে, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অথবা স্বাস্থ্যবিধি মেনে চলা, তাহলে কিন্তু ডেঙ্গু করোনা সবটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডেঙ্গুও ভয়াবহ আকার ধারণ করায় ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা, এমনটাই আশঙ্কা চিকিৎসকদের। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। নগরবাসীর উদাসীনতার কারণে রাজধানীতে অ্যাডিস মশার বিস্তার ঘটছে। তাই অ্যাডিস নিধনে বিশেষজ্ঞদের নতুন কোনো পরামর্শ থাকলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর কারো বাসায় দ্বিতীয়বার মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীতে অ্যাডিসের লার্ভা নিধনে 2 সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানে এসব কথা বলেন তারা। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। করোনার পাশাপাশি রাজধানীতে দিনকে দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এডিসের লার্ভা ও উৎপত্তি স্থল ধ্বংস করতে নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি সহ নগরীর বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। অভিযানে বাদ পড়ছে না সরকারি কোয়ার্টারও। খিলগাঁও ডিবিডিসি কলোনিতে অভিযান চলাকালে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে উদাসীনতা, দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য না। নগরীর ভাটারায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভবন কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা করেন উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজকে আমরা এখানে আসার পর তাদের বিভিন্ন জায়গায় লার্ভা পেয়েছি, বিভিন্ন স্পট থেকে আমরা পেয়েছি। সে কারণে আজকে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, যদি টাকা পরিশোধ করতে না পারেন তবে। কারো বাসায় দ্বিতীয়বার এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা দ্বিগুণ করা হবে বলে জানান উত্তরের মেয়র। মেসেজটা হচ্ছিল আপনারা নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন। জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, কিন্তু এটা 2 লাখ টাকা চলে যাবে। যাদেরকে 2 লাখ টাকা করেছি নেক্সটে পেলে 2 লাখ টাকা পারবে না, কিন্তু এটা 4 লাখ টাকা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। এডিস মশা নিয়ন্ত্রণে সরকারি কোয়ার্টারের ক্ষেত্রেও সিটি কর্পোরেশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলেও জানান আতিকুল ইসলাম। আমরা জিরো টলারেন্স দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি জিরো টলারেন্স চলবে, যেখানে হোক না কেন আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে ওখানে অভিযান চালাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রিয় মানুষটির মুখটি আর চেনা যাচ্ছে না, এমন কষ্ট নিয়েই বয়ে নিতে হচ্ছে তার লাশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় আগুনের ঘটনায় মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষা সম্পন্ন শেষে দুপুরে 24 জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। বাকিদের লাশ শনিবার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগ। বিস্তারিত ড্যানি দ্রঙের রিপোর্টে। ঘটনার 1 মাস পর প্রিয় স্বজনের লাশ বুঝে নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড়। বয়ে নিতে হবে লাশের ভার, কিন্তু প্রিয় স্বজনের মুখটি এখন অচেনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের ডিএনএ পরীক্ষায় শনাক্ত করে দুপুরে 24 জনের লাশ বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। 20-25 দিন পর আজ মোবাইল করছিল যে আপনার সাল লাশ নিয়ে যান। এই 6 মাস হবে কাজ করে, লকডাউনের কারণে স্কুল বন্ধ, এই ফাঁক দিয়ে আসছিল আর কি, কাজে জয়েন করছিল। তখন লাশ নেওয়ার জন্য আসছি হবিগঞ্জ, জেলা হবিগঞ্জ, থানা লাখাই, গ্রাম বাদিকারা। কে হতেন যিনি মারা গেছেন? এখন ইসরাত জাহান তুলির আম্মা আমি। স্বজন হারানোর বেদনা ভুলতে পারছেন না কেউ। লাশের সামনে বসে বুক ফাটা আর্তনাদ। কেউ কেউ আবার অপেক্ষার প্রহর গুনছেন, কারণ প্রিয় মানুষটির লাশ এখনো বুঝে পাননি।
কাগজে 20 নম্বর সিরিয়ালে পাওয়া গেছে। সিআইডি স্যারেরা কইতেছে আবার 2 দিন পরে এরা এখন বিরত দিয়ে দিছে। আমি কাজ করতো, ওর লাশ পাইছে, তো ওরা বলতেছে আমাদেরকে ফোন দিছে লাশ আনার জন্য, তো আসো যাই তোমারটাও পাইবা। মানে আইসি পরে ওদেরকে ডাকছে, আমাদেরকে আর ডাক দেয় না। এই আশা বৈশা রয়েছি। ওর বাচ্চা মুখে লালা নিছে, আমার এক শালি রক্ত নিছে, আমার রক্ত নিছে। হ্যাঁ দেখেছি, একই দিনেই দেখলাম। মানে হ্যাঁ গো পাইছি, আমরা পাই না, এটা তো কোনো নিশ্চিত নাই। সিআইডির কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে সবগুলো মরদেহই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। কাদের ডিএনএ প্রোফাইলটা আমরা ম্যাচিং পেয়েছি, সেই লোকগুলোরই নাম ঠিকানা আমরা নিয়ে আমরা তাদের কাছে যেন লাশটা হস্তান্তর করতে পারি, এই কাজটা আমরা এখানে করতেছি। 8 জুলাই রূপগঞ্জে জুস কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যান 52 জন। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। শেষ করছি সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা বেজে 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।